প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনার্স ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা সাজেশনমূলক আলোচনা কলেজ পর্যায়ে। তো আজকে শুধু আমরা কলেজের সাজেশনমূলক আলোচনা করব এবং স্কুলেরটা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। কলেজ নিবন্ধন গণিত বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে 17তম সিলেবাসটা সম্পূর্ণ হচ্ছে নতুন সিলেবাসে পরীক্ষা হয়েছে। আর এর আগে সিলেবাসটা প্রথম যে সিলেবাস ছিল সেটা থেকে মোটামুটি কয়েকটা পরীক্ষা হয়েছে। তারপরে সিলেবাসটা আবার মডিফাই করে এরপরে 4-5টা পরীক্ষা হয়েছে, অর্থাৎ 12 বা 13 থেকে 16 পর্যন্ত একটা সিলেবাস ছিল। এরপরে আবার 17তম থেকে সিলেবাসটা চেঞ্জ হয়েছে। তো সিলেবাস কতটুকু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে, আগের যে সিলেবাস ছিল আমাদের মেইন যে সিলেবাসের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে 12 থেকে 16 এ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সিলেবাসের যেটা ছিল আর কি, সেটার 65% আছে, আর বাকি 35% অ্যাড করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজ করব, এই 65% যেটা আছে এটা আমরা বিগত সালগুলো যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো। আর এই 35-এর 5%টা হচ্ছে অর্ডিনারি। তো সেই অর্ডিনারির বিগত সালের স্কুলের যে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করলে আমরা এখান থেকে আনসার করতে পারবো। তো 17তম নিবন্ধন শুধুমাত্র একটা এই নতুন সিলেবাসে যে পরীক্ষা হয়েছে সেটার প্রশ্নের আলোকে আজকে আমরা সাজেশনমূলক আলোচনা করব। আর ইতিমধ্যে তোমরা অনেকেই জানো যে অনলাইনে আমার কোর্স চলছে, রানিং আছে। তো তোমরা যারা চাও অল্প সময়ে ভালো করতে, তারা সেই কোর্সে অ্যাড হইতে পারো। আমার এই যে দেখো স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখা যাচ্ছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নক দিলেই সাথে কথা বলা যাবে, ঠিক আছে, যোগাযোগ করা যাবে। তো এখন আসো আমরা শুরুতেই আলোচনা করি। মূলত আমাদের এখানে 10টা ইউনিট থাকবে। 10টা ইউনিটে আমাদের 20টা প্রশ্ন থাকবে। 10টা ইউনিটে 20টা প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রথম ইউনিটে 2টা প্রশ্ন থাকবে। সেই 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা দিতে হবে। সেই একটার আবার ক খ এরকম থাকতে পারে, কোনোটার থাকতে পারে, কোনোটার নাও থাকতে পারে। তো এগুলো আমি 17তম কোশ্চিন দেখায় আলোচনা করব। আলোচনাটা খুব বেশি বড় করব না, শর্টকাটে যতটুকু করা যায়। তো আমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছি তাদের জন্য কিছু কথা, সেটা হচ্ছে 15তম নিবন্ধনে গণিতে মাত্র 35 জন পাশ করায় কলেজ পর্যায়ে। এরপরে 16তমতে 126 আর 17তমতে 150। এখন এই ক্ষেত্রে 17তমতে সিলেবাসটা নতুন হওয়ায় অনেকেই বুঝতে পারে নাই। সেই ক্ষেত্রে সর্বনিম্ন মার্কস ছিল হচ্ছে 59। আর এই 16তমতে সর্বনিম্ন মার্কস ছিল হচ্ছে 82। আবারও রিপিট করছি, 82। আর 35-এর মার্কটা আমার সঠিক মনে নাই, কিন্তু এই ক্ষেত্রে মার্কটা অনেক বেশি লাগছে, কারণ মাত্র 35 জন টিকাইছে। আচ্ছা, এখন এই বর্তমান যে সিলেবাস আমরা এটা নিয়ে আলোচনা করব। আগের 82 নিয়ে আমাদের আলোচনা করে লাভ নাই, কারণ এখন সিলেবাসটা অনেক বড় হয়েছে। কঠিন কিছু না, অনেকে দেখেই ভয় পায়। তো আমরা যদি একটু গোছানো প্রস্তুতি নেই তাহলে দেখা যাবে আমরা 70+ মার্ক অনায়াসে তুলতে পারবো। তবে আমার পরামর্শ হচ্ছে 80+ মার্কটা হচ্ছে নিরাপদ। 80+ মার্ক যদি আমরা তুলতে পারি তাহলে ভালো একটা প্রতিষ্ঠান পাবো। এখন দেখো,
আমরা 17তম সিলেবাসের আলোকে 10টা ইউনিটে আমরা কিভাবে পড়লে ভালো করতে পারবো সেটা একটু দেখব। যাদের ভিডিওটা বিরক্ত লাগবে তারা স্কিপ করতে পারো। তো দেখো, শুরুতেই প্রথম ইউনিট ধারার যোগফল, বাস্তব ও জটিল সংখ্যা জোট। তাহলে দেখো, ইউনিটের সাথে একটু আমরা চ্যাপ্টারের মিল করি। ধারার যোগফল, বাস্তব, জটিল সংখ্যা জোট। ধারার যোগফল বলতে আমরা তো ত্রিকোণমিতিক ধারা, আর একটা যে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে, যোগোত্তর গুণোত্তর যে ধারা আছে অনার্সের বইয়ে, এই ধারা, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা জোট। এখানে একটা বিষয় দেখো, জটিল সংখ্যা জোট বলতে আমরা জটিল সংখ্যা বোঝাই, কিন্তু এখানে জটিল সংখ্যা জোট বলতে জটিল সংখ্যা সহ ডি মোইভার্সকে বোঝানো হয়ে থাকে। জটিল সংখ্যা সেটা ডি মোইভার্সকে বোঝানো হয়ে থাকে। আর বাস্তব সংখ্যার সাথে অ্যাড হবে হচ্ছে মৌলিক অসমতা। মৌলিক অসমতাটাও বাস্তব সংখ্যার সাথে অ্যাড হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমাদের চ্যাপ্টার এখানে যে আমরা 6টা দেখতেছি, আসলে চ্যাপ্টার 6টা নয়, চ্যাপ্টার হয়ে গেল এখন হচ্ছে 3টা। তাহলে একটা হচ্ছে আমাদের ধারা, আবার বলতেছি একটা ক্লিয়ারলি বোঝো, একটা হচ্ছে ধারা, 2 নাম্বার হচ্ছে বাস্তব, আর হচ্ছে এর সাথে অসমতা আসবে, আর 3 নাম্বার হচ্ছে জটিলের সাথে আসবে ডি মোইভার্স। তার মানে এখানে ডি মোইভার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা এই 6টা চ্যাপ্টার যে এখান থেকে করলাম, এখান থেকে আমরা যে কোশ্চিন পাবো পরীক্ষার জন্য, তো দেখো বিগত সালের আমাদের যে প্রশ্নটা আসছিল সেটা যদি আমি একটু দেখাই। বিগত সালের আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে, দেখো, প্রথম ক বিভাগ, অর্থাৎ 1টা 2টা প্রশ্ন সেট হয়েছে, এই 2টার মধ্যে যে কোনো একটার আনসার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কোন প্রশ্নটা আসছে, এটা হচ্ছে ডি মোইভার্স থেকে, এটা হচ্ছে ধারা থেকে। আরেকটা দেখো, এটা আসছে হচ্ছে বাস্তব সংখ্যা থেকে, আর এটা আসছে মৌলিক অসমতা থেকে। তার মানে আমরা একটা বিষয় এখানে একটু দেখতে পারি, স্যাররা এইবার যেভাবে সিলেক্ট করছে, আশা করা যায় পরবর্তী পরীক্ষাগুলো এভাবে সিলেক্ট করবে। তার মানে আমরা যদি ডি মোইভার্স আর ধারাটা ভালোভাবে পড়ি, তাহলে আমরা একটা ম্যাথ কমন পাবো। আর অথবা দেখো, তুমি যদি 1 নম্বরের এইটা না পড়ে, কারো কাছে ধরো এইটা ধারা কঠিন লাগে বা ডি মোইভার্স আমি করব না, সেই ক্ষেত্রে তুমি রিস্ক নিয়ে বাস্তব সংখ্যা এবং মৌলিক অসমতাটা করতে পারো। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা এটারও অ্যান্সার করতে পারবো অথবা এটার অ্যান্সার করতে পারবো, করলেই হলো একটা। তাই এই ক্ষেত্রে তুমি যদি রিস্ক নিতে চাও, তাহলে যে কোনো এই পার্ট অথবা এই পার্ট নিয়ে তুমি আগাইতে পারো। এটা 100% কোনো সাজেশন না। আর এই ক্ষেত্রে কেউ যদি বলো যে সাজেশন কি ম্যাথ দেখে দেখে দেন এইটা সেইটা, আসলে এটা সম্ভব না। অনলাইনে দেখবে অনেকে এরকম সাজেশন দিচ্ছে, কিন্তু বিশ্বাস করো তুমি প্রতারিত হবে। কারণ পরীক্ষায় তুমি ফেল করবা, যে সাজেশন দেবে তার সাজেশন নিয়ে তুমি হয়তো কিছু টাকা তাকে দিয়ে সেই সাজেশন নিলে কিছুদিন মানসিক স্বস্তিতে থাকলে পরীক্ষার হলে গেলেই বিষয়টা বুঝতে পারবা। এজন্য বিগত সালের এই চ্যাপ্টারগুলো তো আগেও নিবন্ধনে কলেজে ছিল, স্কুলে ছিল, তো তোমরা নিবন্ধন গাইড দেখে যেগুলো বেশি বেশি সালে আসছে, মেজর সালে আসছে এবং নিবন্ধনের সালে আসছে, সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো বারবার পড়বা। এই প্রশ্নগুলো তুমি যদি ওখানে গিয়ে দেখো, তাহলে দেখবা যে এই প্রশ্নগুলো অসংখ্যবার এসেছে। কারণ এই প্রশ্নটার কথা যদি আমি বলি, এটা অনার্সে এমন কোনো স্টুডেন্ট নাই যে এই ম্যাথটা পড়ে নাই, আবার এই ম্যাথটা পড়ে নাই। এগুলো হচ্ছে মার্ক করা ম্যাথ, ঠিক আছে, এগুলো হচ্ছে মার্ক করা ম্যাথ। কারণ আমার স্পষ্ট মনে আছে এবং মনে হচ্ছে, দেখো, বিশেষ করে এই ম্যাথটা অসংখ্যবার করাইছি, এই ম্যাথটা অসংখ্যবার করাইছি। যখন এই চ্যাপ্টার করাই স্টুডেন্টকে বলি যে দেখো এই ম্যাথটা আসবেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা এইভাবে প্রস্তুতি নিতে পারো। তাহলে এভাবে প্রস্তুতি নিলে দেখবা যে তোমরা ভালো করবে। তাহলে দেখো, এখানে বাস্তব সংখ্যা থেকে কোনো কোশ্চেন হয়নি এবং ত্রিকোণমিতিক ধারা থেকে কোনো কোশ্চেন হয় নাই। তার মানে ধারার আমরা যদি ত্রিকোণমিতিক ধারা ধরি, তাহলে ত্রিকোণমিতিক ধারা হচ্ছে 30% গুরুত্বপূর্ণ। আর তোমার ত্রিকোণমিতিক ছাড়া যে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা আছে, সেটা মোটামুটিভাবে আমরা বলতে পারি এটা 100% গুরুত্বপূর্ণ এই ধারার। তাহলে
আমরা ক বিভাগ থেকে বা পার্ট এ থেকে এভাবে প্রস্তুতি নিলে আমরা ভালো করব। তো এই প্রথম পার্ট দেখে বিশদ কথা বললাম, এরপরে শুধু তোমাদের যে এই পার্টের কি কি সাজেশন আকারে আমরা পড়ব সেটা দেখব। এখন দেখো দ্বিতীয় পার্ট, ঠিক আছে, ইউনিট 2। ইউনিট 2তে আমাদের কি কি আছে দেখো তো। ইউনিট 2তে আমাদের আছে হচ্ছে সেট তত্ত্ব, অন্বয় ও ফাংশন, সমীকরণ তত্ত্ব। তাহলে এখানে আমরা একটু দেখি যে বিগত সালে কি প্রশ্নটা এসেছিল। বিগত সালে দেখো আমাদের এখানে সেট আর হচ্ছে অন্বয় ফাংশন থেকে একটা প্রশ্ন হয়েছে, আর এখানে দেখো আমাদের সমীকরণ তত্ত্ব চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয়েছে। তার মানে কেউ যদি মনে করো আমি শুধু সমীকরণ তত্ত্বটা পড়বো, সেখান থেকে দুইটা প্রশ্নের আনসার করতে পারবো। কেউ মনে করো যে সমীকরণ তত্ত্বটা আমার ভালো লাগতেছে না, তাহলে আমি উপরের সেট তত্ত্ব এবং ফাংশন এটা পড়বো। তো এটার ক্ষেত্রে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যখন তুমি প্রশ্নটা এভাবে যে আমি এটার অ্যান্সার করব না এটা করব এইভাবে যখন প্রস্তুতি নিবা, তখন সেটা তোমার কাছে একটু রিস্কি হয়ে যাবে। এই রিস্কিটা অ্যাভয়েড করার জন্য ওই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ ভালোভাবে আত্মস্থ করবা। তারপরেও তুমি এই ম্যাথগুলো তোমার বইয়ে দেখবা, মেজরের বইয়ে দেখবা যে মেজরে অসংখ্যবার এসেছে, এই ম্যাথগুলো মেজরে অসংখ্যবার এসেছে, ঠিক আছে। এরপরে দেখো ইউনিট 3 যোগাশ্রয়ী বীজগণিত। এটা হচ্ছে লিনিয়ার অ্যালজাবরা। তো লিনিয়ার অ্যালজাবরায় আমি তোমাদের যে চ্যাপ্টারটা পড়তে বলবো সেটা হচ্ছে দেখো যোগাশ্রয়ী সমীকরণ জোট, সব পড়ার দরকার নাই। যোগাশ্রয়ী সমীকরণ জোট, ম্যাট্রিক্স নির্ণয়কের সাহায্যে সমাধান। এই যোগাশ্রয়ী সমীকরণ জোটটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কের সাহায্যে সমাধান, ম্যাট্রিক্সের র্যাঙ্ক, বিপরীত ম্যাট্রিক্স, এবং তাহলে 3টা চ্যাপ্টার হলো। আর এইদিকে আরেকটা চ্যাপ্টারের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের আইগেন মান, আইগেন ভেক্টর। এখন দেখো তো এই 4টা চ্যাপ্টারের ওপর আমাদের গতবারে যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নে কেমন কমন ছিল। তাহলে দেখো প্রথমে আমাদের এই গ বিভাগে দেখো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, আর এটা হচ্ছে ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য। তার মানে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান, এটা স্কুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক পদ্ধতিতে সমাধান, ম্যাট্রিক্স অথবা সাথে যে আমাদের আইগেন মান, আইগেন ভেক্টর ছিল সেখান থেকে ক্যালি হ্যামিল্টন দিয়েছে। তার মানে আমরা ম্যাট্রিক্স সংক্রান্ত চ্যাপ্টার এবং লাস্টের চ্যাপ্টার আইগেন মান, আইগেন ভেক্টর করলে একটা কমন পেতে পারি। আবার এইদিকে দেখো যে এটা হচ্ছে তোমাদের 6 নাম্বার যে চ্যাপ্টার ছিল যোগাশ্রয়ী রূপান্তর। আবার এখানে দিয়েছে এটাও হচ্ছে তোমার ওই আইগেন মান, আইগেন ভেক্টর থেকে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, আমরা যদি ম্যাট্রিক্সের সমাধান, আইগেন মান, আইগেন ভেক্টর করি তাহলে আশা করা যায় যে আমরা ভালো করব। কিন্তু তার সাথে দেখো যেহেতু এবার এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে কোনো প্রশ্ন আসে নাই, তাহলে আমরা এই 4টা চ্যাপ্টার যদি করি, তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ম্যাট্রিক্স নির্ণয়কের সাহায্যে সমাধান, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, মাত্র 2টা ম্যাথ করলেই হয়ে যায়। আর ম্যাট্রিক্স বিপরীতের র্যাঙ্ক আমার নোটে যেগুলো দেওয়া আছে এইগুলোই এনাফ। আর আইগেন মান, আইগেন ভেক্টর আমি যেটুকু করাইছি বা করাবো এটুকুই এনাফ। তাহলে এই 4টা চ্যাপ্টার আমরা ভালোভাবে করলে আমাদের 10 মার্কের প্রস্তুতি হয়ে যাবে, এবং বিগত সাল থেকেও আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন দেখো জিওমেট্রি অত্যন্ত কঠিন একটি ধাপ। জিওমেট্রিতে আমাদের একটু ভীতি কাজ করে, জিওমেট্রির ম্যাথগুলো অনেক বড়, কিন্তু আসলে বিশ্বাস করো জিওমেট্রির ম্যাথ যদি আমরা বড় বলি সেটা শুধুমাত্র যুগল সরলরেখার কয়েকটা ম্যাথ বড়, ঠিক আছে, যুগল সরলরেখার কয়েকটা ম্যাথ বড়। এছাড়া বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো মোটামুটি সহজ পর্যায়ের, কিন্তু আমাদের চিন্তা সেগুলোকে কঠিন করে ফেলে। এখন দেখো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের পরের ইউনিটে আছে যুগল সরলরেখা, ত্রিমাত্রিক সাধারণ দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি।
তো এই ক্ষেত্রে দেখো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আপনারা যখন করতে যাব তখন যৌগল সরলরেখারও সাহায্য লাগবে এবং স্থানাঙ্কেরও সাহায্য লাগবে। স্থানাঙ্ক থেকে ম্যাথ আসুক বা না আসুক বেসিক কিছু রুলস আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে দেখো প্রথম থেকে আমরা যুগল সরলরেখা, দ্বিমাত্রিক এবং স্থানাঙ্ক এই তিনটা চ্যাপ্টার করলে আমরা এখান থেকে একটা ম্যাথ করতে পারবো। তাই এসো দেখি পরীক্ষায় কি এসেছিল। পরীক্ষায় এসেছিল দেখো আমাদের প্রথম যেটা এসেছিল সেটা হচ্ছে এটা দেখো পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে আসছে, এটাও দেখো পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে আসছে। পেয়ার অফ স্ট্রেট লাইনের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছোট একটা ম্যাথ, আর এটা মোটামুটি গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল কিন্তু সালের কোশ্চেন সেটা আসছে। আর এরপরে দেখো আমাদের এখান থেকে আসছে হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে। তার মানে তোমরা যদি শুধু জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি করো, আবারও বলতেছি ক্লিয়ার করে দেখো, এখান থেকে একটা প্রশ্ন হয়েছে, এখান থেকে একটা প্রশ্ন হয়েছে, তাহলে স্যার স্থানাঙ্ক কি বাদ দেবো? আসলে স্থানাঙ্ক বাদ দেওয়া না, এই ত্রিমাত্রিক, ঠিক সরি এটা আসলে হ্যাঁ দ্বিমাত্রিক। আচ্ছা, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এটার ম্যাথ করতে গেলে তোমার স্থানাঙ্কের ম্যাথগুলো সম্পর্কে ধারণা রাখতে হয়। এখন কেউ যদি মনে করো যে আমি এটাই করব না, শুধু যুগল সরলরেখা করব, তারপরেও তুমি দুইটা প্রশ্নের আনসার করতে পারবা। কিন্তু এখানে বলতেছি দেখো ওই তুমি 1 এবং 2 যুগল সরলরেখা দ্বিমাত্রিক দুইটা থেকেই থোড়া থোড়া পড়লা, কিন্তু এই থোড়া থোড়া না পড়ে যে কোনো একটা ডিটেলস পড়ো, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে প্রশ্নই আসুক তুমি আনসার করতে পারবা। আরেকটা বিষয় মনে রাখো, প্রশ্ন যে খুব কঠিন আসবে বিষয়টা এমন না, তবে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এগুলো বাদ দিয়ে যাও বোকামি হবে। তারপরেও লাগ বলে একটা কথা আছে, তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, আল্লাহ তোমাকে সফলতা দেবেন ইনশাআল্লাহ। এরপরে দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক এবং হচ্ছে ভেক্টর এবং স্কেলার, অর্থাৎ হচ্ছে ভেক্টর লাস্টের যে চ্যাপ্টার। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক এবং ভেক্টরটা আমি পড়তে বলি, তাহলে এই ক্ষেত্রে দেখো এটা করার পরে, এই দুইটা চ্যাপ্টার করার পরে এই যে সরল রেখাটা শুধু একটু পড়বা, সমতলটা পড়ার দরকার নাই, শুধু সরল রেখাটা একটু পড়বা। তাহলে পরের যে চ্যাপ্টার ত্রিমাত্রিক জ্যামিতি থেকে দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক, সরল রেখা, ভেক্টর। এখন দেখো আমি যদি গতবারের কোশ্চেনটা দেখি, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এই পার্টটা একটু ঝামেলাপূর্ণ। কেমন ঝামেলাপূর্ণ? দেখো এই পার্টটা একটু ঝামেলাপূর্ণ। কেমন ঝামেলাপূর্ণ? দেখো এটা আসছে আমাদের 3 ডাইমেনশন থেকে, ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক থেকে। আর এই চ্যাপ্টারটা আসছে দেখো, এই চ্যাপ্টারটা আসছে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা আসছে এই যে সরল রেখা থেকে। সরল রেখা সমতলের যে ছেদবিন্দুর এটার হচ্ছে দূরত্ব এত। তাহলে দেখো এখানে সমতল বা সরল রেখা থেকে যে কোনো একটা অ্যাড হবে। আবার কোনো বার দেখবা যে ওই ত্রিমাত্রিক স্থানাঙ্ক থেকে দুইটা প্রশ্ন আসবে, এটা স্কুলের ক্ষেত্রেও তাই হয়ে থাকে। তার মানে এখানে একটু রিস্কি হয়ে গেল। আবার দেখো তুমি এটা বাদ দিয়ে শুধু যদি ভেক্টর করো, ভেক্টরের ক্ষেত্রে দেখো এই ম্যাথটা আমাদের জানা, কিন্তু পরের যে ভেক্টরটা দিয়েছে দেখো, যে ভেক্টরটা দিয়েছে এই নিয়মটা যদি তুমি না জেনে যাও, তাহলে দেখো যে তুমি করতে পারবে না। কারণ আমি জানি যে এই ম্যাথটা গতবার যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে এটা টোটালি অজানা ছিল, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইয়ে এই ম্যাথটা দেওয়াই ছিল না। ঠিক আছে, যারা অন্য বইগুলো দেখছে তাদের কাছে হয়তো বা থাকতে পারে, অথবা এই প্রশ্নটা যদি বইয়ে থাকেও কোনো সালেও দেওয়া নাই, আমি এতদিন যাবৎ পরে আমি আমার চোখে কখনো পড়ে নাই। ঠিক আছে, তো এটা যখন সলিউশনটা দেখলাম, সলিউশনটা সহজ, কিন্তু যে কোনো বিষয় তুমি যদি না জেনে পরীক্ষার হলে যাও তাহলে ওই ক্ষেত্রে ওইটার সলিউশন করতে পারবে না। গণিতের ক্ষেত্রে এটাই নিশ্চিত। তো এখন এই ক্ষেত্রে পরামর্শ হলো যে তুমি শুধু ভেক্টরের ওপর বেশি প্রাধান্য দিতে পারো, সবগুলোই করবো। আমার ভেক্টরের যে নোটটা আছে মেজর নন মেজর বিভিন্ন মিলে আমি করার চেষ্টা করেছি, তাহলে তুমি এইটা করতে পারো। অথবা এইদিকে 3 ডাইমেনশনের সাথে এখানে আশা করি 3 ডাইমেনশনের দুইটাই থাকবে, অথবা 3 ডাইমেনশনের সাথে সরল রেখা থেকে একটা থাকবে, তুমি যে কোনোটা থেকে প্রস্তুতি নিতে পারো। এরপরে দেখো ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে, এইটাতে 10 ওইটাতে 10। তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মধ্যে দেখো সীমা, অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ যোগ্যতা, অনির্ণয় আকার, লিবনিস,
তাহলে স্পর্শক রেখা পরিবর্তন, গড় মান উপপাদ্য, তারপরে লঘিষ্ঠ গরিষ্ঠ মান, এই অনেকগুলো দেওয়া আছে, সবগুলো মিলে আমাদের দুইটা প্রশ্ন সেট হবে। তাহলে এই দুইটা প্রশ্ন কিভাবে সেট হয়েছে আমরা একটু দেখি। দেখো তোমরা নিশ্চিত এখানে দেখতে পাচ্ছ যে প্রথমটা অবিচ্ছিন্নতা, ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা করো। তার মানে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবেই। আর এই ক্ষেত্রে দেখো আমাদের লিবনিজ যেটা আছে, লিবনিজ আছে, তার সাথে দেখো এখানেও লঘিষ্ঠ গরিষ্ঠ আছে, এখানেও লঘিষ্ঠ গরিষ্ঠ আছে। তার মানে অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ যোগ্যতা, লিবনিজ, এবং আমরা যদি এটা বৃহত্তম ক্ষুদ্রতম যে মানটা দেওয়া আছে এটা যদি আমরা করি তাহলে আশা করি কমন পাবো। কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো আমাদের এই যে গড় মান উপপাদ্যটা অত্যন্ত ছোট, সহজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে গড় মান উপপাদ্যটা আমাদের এখান থেকে আসতে পারে, ঠিক আছে। আর এগুলোর মধ্যে যা আছে এগুলো আসবে না, ঠিক আছে, এগুলো শুধু দেওয়া আর কি। এখন আরেকটা কথা যদি বলি, প্রশ্নের মান যখন কঠিন হবে অন্তরীকরণ যোগ্যতা মাস্ট তুমি পাবে এবং লিবনিজ তুমি মাস্ট পাবে। তার মানে অন্তরীকরণ যোগ্যতা থেকে একটা প্রশ্ন সেট হবে, লিবনিজ থেকে একটা প্রশ্ন সেট হবে। তাহলে এই ক্ষেত্রে যে দুইটা প্রশ্ন সেট হলো, এখন এর সাথে তোমার সেটা গরিষ্ঠ লঘিষ্ঠ থেকেও একটা সেট হইতে পারে, গড়মান থেকেও সেট হতে পারে, অথবা এই যে স্পর্শক রেখা পরিবর্তনের হার, এটা ততটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না, কিন্তু স্যার যদি মনে করে দিব তাহলে এটার ক্ষেত্রে দিতে পারে। এটা অনেক কঠিন একটা চ্যাপ্টার। এরপরে এটা তোমরা যারা ইন্টারমিডিয়েটে করেছো সেটা সহজ, কিন্তু অনার্সে যে এগুলো ম্যাথ দেওয়া আছে এগুলো একটু না ভালোই কঠিন। আর অন্যান্য আকার টাকার এগুলো একটু তোমরা একটু দেখে যাবা এই ক্ষেত্রে। তার মানে দেখো তুমি যদি একটু রিস্ক নিয়ে পড়ো, তার মানে আমি বলবো যে অন্তরীকরণ যোগ্যতা পড়বা তুমি, এখান থেকে লিবনিজের উপপাদ্য পড়বা, আর হচ্ছে ফাংশনের লঘিষ্ঠ গরিষ্ঠ মান পড়বা। এই তিনটা চ্যাপ্টার মাস্ট পড়তে হবে। এরপরে দেখো, এরপরে আমরা যদি এরপরের পার্টটা যদি আমরা দেখি, এই পরের পার্টে দেখো অর্ডিনারি প্লাস হচ্ছে ক্যালকুলাস দেওয়া আছে, ইন্টিগ্রেশন। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, দেখো চ্যাপ্টারগুলো ক্ষেত্রফল দেওয়া আছে আর অর্ডিনারি দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রশ্নটা কেমন ছিল, আগে প্রশ্নটা আগে আমরা দেখে আসি। দেখো এখানে দুইটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, অনির্দিষ্ট ইন্টিগ্রাল, তার সাথে একটা আমাদের অর্ডিনারির সমাধান দেওয়া আছে। আর দ্বিতীয় কথা দেখো এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আর অর্ডিনারির সমাধান দেওয়া আছে, তাহলে এখানে একটা বিষয় আমরা অর্ডিনারির দুইটা পার্ট দেখি। একটা হচ্ছে ডি দিয়ে কাজগুলো করা, ডি দিয়ে পরের চ্যাপ্টারগুলো, এগুলো আমি যখন ক্লাসে আলোচনা করব তখন মানে ওই টপিকের যখন ক্লাস নিব তখন সেগুলো বিস্তারিত আলোচনা করব। এই ইন্টিগ্রেশনটা অত্যন্ত কঠিন একটা পার্ট, কারণ কি দেখো ইন্টিগ্রেশন অনির্দিষ্ট, এখানে তোমার বই থেকে দিতে পারে, তোমার বইয়ের বাইরে থেকে দিতে পারে, যে কোনো ম্যাথ আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে এই নিয়মটা, এইটুকু কমন ফেলাটা খুবই কঠিন। এটা তুমি নর্মালি কমন পাবা, শুরুর দিকে চ্যাপ্টারের সমাধান আছে, এখানে অল্প কিছু ম্যাথ সালের করলেই কমন পাবা, তারপরেও কঠিন। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে তোমরা এই যে এটা থেকে প্রস্তুতি নেবা, সেটা হচ্ছে ক্যালকুলাসের তোমাদের তিতাসের বইয়ের 21-এর এবি, আর অর্ডিনারির যে লাস্টের দিকে যে ডি সংক্রান্ত যে ম্যাথগুলো দেওয়া আছে, জাস্ট এই দুইটা ম্যাথ পড়লে এখান থেকে আশা করি কমন পাবা। এই পর্যন্ত গেল আমাদের আগের। এখন দেখো এই পর্যন্ত 70 হয়ে গেছে। এখন আমাদের যে বাকি 30 মার্ক, ঠিক আছে, এটা আছে ফরটান, নিউমেরিক আর লিনিয়ার প্রোগ্রামিং। তো এই ক্ষেত্রে আমি তোমাদের যেটা পরামর্শ দেব সেটা হচ্ছে ফরটান আর হচ্ছে নিউমেরিক। ফরটান আর নিউমেরিকটা তোমরা পরে একটু প্রস্তুতি নাও। এই ক্ষেত্রে এসো আমরা লিনিয়ার প্রোগ্রামিংটা আগে দেখে আসি। ইউনিট 10 এখানে কি আছে, উত্তল সেট। আমি দুইটা চ্যাপ্টার তোমাদের আগে করতে বলি। দেখো উত্তল সেট লৈখিক বা জ্যামিতিক পদ্ধতিতে সমাধান, অর্থাৎ গ্রাফিক্যালি সলিউশন। এখন আমরা যদি বিগত সালের কোশ্চেনটা দেখি তাহলে দেখো তো এখানে কি আসছে।
এখানে দেখো, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার সমাধান। ঠিক আছে, প্রথম চ্যাপ্টারের যে থিওরিয়ামগুলো আছে এই থিওরিয়ামের সাথে আমরা যেটা আদর্শ আকার করে থাকি সেটা করলেই হয়ে যাবে। তার মানে কি, আমাদের চ্যাপ্টার হচ্ছে 1 আর হচ্ছে 2, 1 আর 2 এটা হচ্ছে সমাধান, আর হচ্ছে আদর্শ আকার যেটা আমরা করি, ক্যানোনিক্যাল আকার বা আদর্শ আকার, দুইটা আকার আছে। তাহলে এটা করলে আমরা একটা ম্যাথ কমন পাবো। অথবা এটা হচ্ছে তোমার পরের যে চ্যাপ্টার দেওয়া আছে, তাহলে এটার হচ্ছে সমাধান, এই সমাধান প্লাস এর সাথে হচ্ছে গ্রাফটা, আমরা গ্রাফিক্যাল সলিউশন গ্রাফ, এটা করলে আমরা একটা ম্যাথ কমন পাবো। তার মানে তুমি যদি প্রথম চ্যাপ্টার তার সাথে আদর্শ আকারটা করো, এটা করতে পারো। অথবা এই 2 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ এটার যে কথা বলতেছি, এই যে সমাধান, এই সমাধানের চ্যাপ্টারটা করতে পারো, তার সাথে গ্রাফিক্যাল সলিউশনটা করতে পারো। তো শর্টকাটে যদি বলি, এইটা করা খুবই সহজ হবে, এইটা প্রথম অংশটা করা খুবই সহজ হবে এবং এটা বুদ্ধিমানের কাজ। এরপরে আসো, তুমি যদি এখন তোমার 80 প্রস্তুতি হয়ে গেল, ধরে নিলাম 80তে তুমি এমনভাবে প্রস্তুতি নিয়েছো যে তুমি 70+ মার্ক পেয়েছো। এখন এই পরের পার্টটা দেখো, পরের পার্টটার জন্য আমরা আসি। দেখো, এটাতে আগে আমরা দেখি যে সিলেবাসে দেখো, তিতাস বলো বা সায়েন্স ভিউ বলো, এনারা পুরা এই ফটান বই পুরোটাই তুলে দিয়েছে। তাহলে ফটান বই পুরোটা তো আমরা করতে পারবো না। এখানে দেখো যে এনারা যেটা করছে, এখানে দেখো অ্যালগোরিদম ফ্লোচার্ট যেটা আছে, তাহলে অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে আসছে। আর একটা এরকম দেখো গুরুত্বপূর্ণ একটা ধারা আসছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু এখানে দেখি, দেখো, তাহলে প্রোগ্রামিংয়ের হাতে খড়ি, এটা তো নিয়ম আমাদের জানতে হবে, এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের নিয়মটা জানতে হবে। এরপরে দেখো অ্যালগোরিদম ফ্লোচার্ট, এটা থেকে প্রশ্ন মাস্ট থাকবে। তাহলে অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে আমাদের একটা প্রশ্ন থাকবে, এবং অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে যে কোশ্চেনটা সেট হবে সেটাতে 10 মার্ক থাকবে, কারণ এটা 2টা স্টেপ। ঠিক আছে, 2টা স্টেপ। তাহলে এইটা করলাম আমরা, প্রোগ্রামিংয়ের হাতে খড়ি করলাম, এটা বেসিক। আর এরপরে দেখো অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লোচার্ট, এই চ্যাপ্টারটা করব। এটার পরে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটার নাম আমি এখানে দেখাচ্ছি। এখানে অনেকগুলো মিলেই দেখো, এই বিভিন্ন ধারার এগুলো দেওয়া আছে। তো তিতাসের সাজেশনে বা সায়েন্স ভিউ যেটাই বলো, ওই ক্ষেত্রে যেই কয়েকটা ধারার সমষ্টি দেওয়া আছে, ধারার প্রোগ্রামগুলো লেখা আছে, জাস্ট এইটুকু আমরা প্রস্তুতি নেব। তো কেউ যদি বলো যে আমি একটা কোশ্চেন আনসার করতে চাই, রিস্ক নেব, আসলে আলহামদুলিল্লাহ, না আসলে কিছু করার নাই, সেই ক্ষেত্রে তুমি শুধু অ্যালগোরিদম ফ্লোচার্টটা পড়বা, তার আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবা। ঠিক আছে, এরপরে দেখো নিউমেরিক অ্যানালাইসিসে এখানে কি আছে, একচলক বিশিষ্ট সমীকরণের সমাধান, সমব্যবধিতে আন্তঃপাতন, অসমব্যবধিতে আন্তঃপাতন, অর্থাৎ চ্যাপ্টার সায়েন্স ভিউ বইয়ের চ্যাপ্টার 1 এবং 3। তো দেখো, আমরা যদি বিগত সালের প্রশ্নটা একটু দেখি, এখানে আসছে কি দেখো, নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে এত এর 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, অথবা এই তালিকা দেওয়া আছে, এখান থেকে এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি প্রথম চ্যাপ্টারটা ভালোভাবে করি, প্রথম চ্যাপ্টারে আমাদের 4টা পদ্ধতি আছে, বাইসেকশন, নিউটন র্যাপসন, তারপরে হচ্ছে এই মুহূর্তে নামগুলো ভুলে গেলাম, আচ্ছা নিউটন র্যাপসন, আচ্ছা 1 মিনিট একটু দাঁড়াও, যাই হোক, এখন নিউমেরিক বইটা কাছেও নাই, 4টা পদ্ধতির কথা মাথায় আসতেছে না। একটা হচ্ছে পুনরাবৃত্ত পদ্ধতি, ফিক্সড পয়েন্ট, ইটারেশন মেথড, নিউটন র্যাপসন, বাইসেকশন মেথড, আর একটা কি জানি মেথড আছে, যাই হোক 4টা মেথড ওখানে। তো এই 4টা মেথড যদি আমরা ভালোভাবে করি, তার মানে আমরা একটা ম্যাথ পেয়ে যাব। কিন্তু আরেকটা বিষয়, এখানে দেখো ক্যালকুলেটরের ইউজ ছাড়া আমরা এই ম্যাথগুলো করতে পারবো না। দেখো 2টা ম্যাথ। তো সেই ক্ষেত্রে তোমরা যারা এর আগে 991 দিয়ে করেছো, তো তোমাদের কাছে পরামর্শ হচ্ছে তোমরা
100 ms ক্যালকুলেটরটা ব্যবহার করবে, এটা পরীক্ষাতে নিয়ে যেতে দেবে। তোমাদের কাছে যদি না থাকে ছোট ভাই বোনের কারো কাছ থেকে সংগ্রহ করে নেবা, কেনার কোনো দরকার নেই, ঠিক আছে। আমাদের আশেপাশের কেউ না কেউ তো সায়েন্সে পড়ে, ঠিক আছে, তাদের কাছে যে ক্যালকুলেটর আছে সেটা দিয়েই হবে। তো এই একটা ম্যাথের জন্য আমরা পুরো মাথাটা নষ্ট করব না। আমি কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে 1 থেকে 7 ইউনিট পর্যন্ত আবার একটু যদি ক্লিয়ার করে দেখো আমরা কিভাবে প্রস্তুতি নিব। 1 থেকে 7, তারপরে হচ্ছে 10, 1 থেকে 7 পর্যন্ত আমরা নিলাম, 10 নিলাম। এরপরে দেখো, এরপরে 8 এবং 9, 8 এবং 9, 8টা হচ্ছে আমাদের ফটানে আমরা অ্যালগরিদম ফ্লো চ্যাপ্টারটা ভালোভাবে পড়ব, আর এরপরে 9 নম্বরের প্রথম চ্যাপ্টারটা ভালোভাবে পড়ব। তাহলে আশা করা যায় আমরা ভালো করতে পারবো। কিন্তু এখন দেখো তোমার হয়তো ফটানে একটু দুর্বলতা ঘাটতি থাকতে পারে, সেই ক্ষেত্রে এটা নিয়ে টেনশনে তোমার ঘুম হারাম। আর এখানে ক্যালকুলেটরের ইউজ করতে হবে মাত্র 4টা নিয়ম। তো এই ক্ষেত্রে দেখো যে মাথা নষ্ট করার কিচ্ছু নেই, পরীক্ষার হলের জন্য খুব গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো, এখানে ম্যাথ কমন পাবো এটার চিন্তা না করে আমরা বেসিক যে 4টা নিয়ম, এই 4টা নিয়ম শিখবো ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে এইটার চিন্তা আমরা বাদ দেবো, আগে 80 অ্যান্সার করব, তারপরে এই 10, এটা একদম মুখস্থ টাইপ, ঠিক আছে, বুঝে তো দিবই, তারপরে মুখস্থ টাইপ, আর এটা মোটামুটি হচ্ছে প্র্যাকটিসের ওপর। তার মানে এই 80 আমরা আগে কনফার্ম করব, তারপরে এখানের 10। আশা করি আজকের আলোচনাটা তোমরা বুঝতে পারছো, যদিও শর্টকাটে যতটুকু পারি করার চেষ্টা করেছি, তারপরেও ক্লাসটা 30 মিনিটের বেশি হয়ে গেছে। তারপরেও এ সংক্রান্ত যদি কোনো জানার কিছু থাকে সেই ক্ষেত্রে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিতে পারো যে কোনো পরামর্শের জন্য। আর যারা অনলাইন কোর্সে ভর্তি আছো তারা তো জানোই আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী করানোর চেষ্টা করতেছি। আশা করি তোমাদের একটা বেস্ট সার্ভিস দিতে পারবো এবং আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করবা। এই পড়াশোনার ধারাবাহিকতাটুকু বজায় রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।